ডিয়ার স্টুডেন্ট, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের ইউনিট 1 এর সেট তত্ত্বের সম্ভাব্য পরীক্ষামুখী প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তার সহজ সরল সমাধান আমরা করব শর্ট ট্রিক্সের মাধ্যমে। তো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। তো চলো শুরু করা যাক। আজকে প্রথম প্রশ্ন হচ্ছে এ বি সি ডি ই একটা সেট, যে সেটে 5টি পদ আছে। এটা একটা পদ, এগুলোকে পদ বলে। বি সি ডি ই পাঁচটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটি। বলছে এই সেটের এ সেটের যথার্থ উপসেটের সংখ্যা, মানে মোট যথার্থ উপসেটের সংখ্যা, মোট যথার্থ উপসেটের সংখ্যা হবে। আমাকে 4টি অপশন দিয়েছে। এ নাম্বার 8, বি নাম্বার 16, সি নাম্বার 32, ডি নাম্বার 31। তো খুব সহজেই আমরা এগুলো অ্যানসার করতে পারবো। বলছে এ সেট যেটা দিয়েছে, সলিউশনে আমরা চলে আসি, সমাধান। বলছে যেটা এ সেট দিয়েছে সেই সেটে কটা পদ আছে তুমি দেখো। বলছে স্যার 5টি পদ আছে। পাঁচটা, একটা দুটো তিনটে চারটা পাঁচটা। তাহলে বলছে এ সেটের মোট যথার্থ উপসেটের সংখ্যার ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার, যতটা পদ থাকবে, পাঁচটা আছে পাঁচটা লিখবে, বিয়োগ 1 ভুলবা না। যথার্থ উপসেট করলে কি বলবা না? বিয়োগ 1, মাইনাস 1 করতে ভুলবা না। তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে ওটা 32 হবে। 2 কে 5 বার, পাঁচটা 2 কে গুণ করলে বিয়োগ 1, তাহলে কত হয়ে গেল? 31 পেয়ে গেলাম। তাহলে আমাদের ডি যে অপশনটা ছিল সেই ডি অপশনটা সঠিক। অ্যানসার হয়ে গেল। এই প্রশ্ন সম্পর্কে আমি আরো দুই একটা তোমাদেরকে নোট তথ্য দিতে চাই। যেরকম ধরো এটা প্রশ্ন দিয়ে এ সেট দিয়েছে, এ বি সি ডি 5টা পদ আছে, দিয়ে বলবো আমাকে যথার্থ কথাটা বললো না, বলো মোট উপসেটের সংখ্যা কত হবে। তাহলে মোট উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার, যতটা পদ আছে, 5টা ধরো পদ আছে, তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে 32। যদি আমাকে বলতো মোট উপসেটের সংখ্যা, যথার্থ কথাটা না বলতো, তখন অ্যানসারটা হতো 32। আর দেখা গেল এ সেটে যে 5টি পদ আছে, এটা তোমাকে প্রশ্নতে উল্লেখ করে দিতে পারে যে 5টি পদ বিশিষ্ট এ সেটের মোট উপসেটের সংখ্যা বা মোট যথার্থ উপসেটের সংখ্যা কত হবে, এভাবে বলতে পারে। অথবা এভাবে বলতে পারে যে n অফ a ইকুয়ালস টু 5, এটা দিয়ে বলতে পারে এ সেটের মোট উপসেট কটা। n অফ a বলা মানে এ সেটের পদ সংখ্যা 5 তোমাকে দেওয়া আছে। n অফ a মানে বোঝায় এ সেটের পদ সংখ্যা। তাহলে যদি উপসেট বলে, মোট উপসেট বলে, তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে 32। যদি বলে যথার্থ উপসেট, তাহলে 32 থেকে 1 বিয়োগ করে দেব 31। তাহলে ফর্মুলাটা হচ্ছে এটাই যে n খানা যদি পদ থাকে, এখানে 5 খানা ছিল, মোট উপসেটের সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n, আর মোট যথার্থ উপসেটের সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট 2 নম্বর প্রশ্ন আছে, নাম্বার 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে নিচের সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট। শূন্য সেট দিয়ে একটা প্রশ্ন থাকতে পারে। নিচের সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট, নিচের সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট। তোমাকে 4টা অপশন দেওয়া থাকবে। আমি এখানে 4টা অপশন এরকম লিখছি। এ নম্বর অপশন 0, বি নাম্বার অপশনের সেটটা হচ্ছে 5 এরকম করে, সি নাম্বার হচ্ছে সেই সমস্ত x যাতে করে x একটি পূর্ণ সংখ্যা এবং 1 লেস দেন x লেস দেন 2। আর ডি নাম্বার অপশন হচ্ছে x such that x একটি বাস্তব সংখ্যা এবং 1 লেস দেন x লেস দেন 2। তাহলে আমাকে বলছে নিচের সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট। 4টা অপশন আমাকে দিয়েছে, আমি শূন্য সেট খুঁজতে চাই। তাহলে কি করে? বলছে শূন্য সেট কাকে বলে? বলছে যে সেটে কোনো পদ থাকে না তাকে শূন্য সেট বলে। এই যে প্রথম যে অপশনটা আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা সেটের পদগুলোকে লিখে থাকি। তাই
প্রথম অপশনটাতে এটা একটা সেট যার পদ হচ্ছে 0, 0 একটা পদ এই সেটটাতে আছে, তাহলে শূন্য সেট মানে কোন সেটে যে সেটে কোনো পদ থাকে না, তাহলে এখানে তো একটা পদ আছে 0, তাই এটা শূন্য সেট নয়। বি নাম্বারে বলছে এটাও দ্বিতীয় বন্ধনীর মধ্যে ফাই লেখা আছে, অ্যাকচুয়ালি শূন্য সেটকে ফাই দ্বারা সূচিত করা হয়, প্রকাশিত করা হয়, কিন্তু এখানে বোঝাচ্ছে যে একটা সেট যে সেটের পদ সংখ্যাটা হচ্ছে ফাই, মানে শূন্য সেটটা তার একটা পদ, তাহলে এই সেটের একটা পদ আছে ফাই শূন্য সেটটা, তাই এটাও শূন্য সেট নয়। সি নাম্বার অপশন হচ্ছে যে একটু সি নাম্বারের অপশনটাতে পদগুলো দেয় ধর্মভিত্তিক পদ্ধতিতে সেটটা উপস্থাপন করা আছে। তো বলছে যে সেই সমস্ত x থাকবে যাতে করে x টা বলেছে পূর্ণ সংখ্যা, x টা সম্পর্কে বলেছে যে x টা হচ্ছে x যাতে করে x টা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং 1 লেস দেন x লেস দেন 2, মানে 1 থেকে 2 এর মধ্যে যেগুলো পূর্ণ সংখ্যা আছে তারা থাকবে ওই সেটটাতে, সেই সমস্ত x থাকবে যারা 1 থেকে 2 এর মধ্যে। তো 1 থেকে 2 এর মধ্যে তো কোনো পূর্ণ সংখ্যা নেই, কারণ পূর্ণ সংখ্যা 1 যদি থাকতো, এখানে ইকুয়াল চিহ্ন যদি থাকতো তাহলে 1 হয়তো থাকতো, 2 এর এখানে যদি ইকুয়াল চিহ্ন থাকতো তাহলে 2 হয়তো থাকতো, কিন্তু এখানে হচ্ছে 1 এর থেকে বড় 2 এর থেকে ছোট, তাহলে 1 এর থেকে বড় 2 এর থেকে ছোট তো কোনো পূর্ণ সংখ্যা নেই। তার মানে এই সি অপশনটাতে কোনো x তুমি পাবা না যারা ওই ধর্মটাকে ওই কন্ডিশনটাকে স্যাটিসফাই করে, তার মানে এই সেটটাতে কোনো পদ নেই, তাই সি অপশনটা সঠিক। তাহলে এটাই হলো শূন্য সেট, মানে শূন্য সেট মানে যে সেটে কোনো পদ থাকে না। ডি অপশনটা কেন হলো না? ডিটা বলেছে যে সেই সমস্ত x যাতে করে x টা হচ্ছে বাস্তব সংখ্যা এবং x এর মান 1 এর থেকে বড় 2 এর থেকে ছোট। তো আমরা জানি যে 1 এর থেকে বড় 2 এর থেকে ছোট অনেক বাস্তব সংখ্যা আছে, 1.1 1.2 এটসেট্রা অনেক, তাহলে এই সেটটা শূন্য সেট নয়, তাই ডি অপশনটা সঠিক নয়। তাহলে শূন্য সেট আমরা পেলাম সি অপশনটা, x অর্থাৎ x একটি পূর্ণ সংখ্যা এবং 1 লেস দেন x লেস দেন 2। তো আমরা এটা একটা দেখালাম নিচের সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট, তাহলে তোমাকে এইভাবে হয়তো অন্য 4টা অপশন হয়তো দিয়ে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে নিচের সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট, তো তোমরা দেখবে কোন সেটটাতে কোনো পদ নেই সেটাই হচ্ছে শূন্য সেট হবে, সেই অপশনটি সঠিক হবে। তো খুব গুরুত্বপূর্ণ পরীক্ষামুখী একটা প্রশ্ন। নেক্সট নাম্বার 3 নাম্বার হচ্ছে দুটি সসীম সেটে m ও n সংখ্যক পদ রয়েছে, দুটি সসীম সেটে m ও n সংখ্যক পদ রয়েছে যদি প্রথম সেটের সূচক সেটের পদ সংখ্যা দ্বিতীয় সেটের সূচক সেটের পদ সংখ্যার 48 বেশি হয়, তবে m ও n এর মান হবে, চারটা অপশন আমাকে দেওয়া থাকে, m এর মান 7, n এর মান 3। বি নাম্বার অপশন m এর মান 2, n এর মান 6। সি নাম্বার অপশন m এর মান 5, n এর মান 3। আর ডি নাম্বার অপশন m এর মান হচ্ছে 6, n এর মান হচ্ছে সাপোজ বললাম। তো এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে আমি সেটা নির্ণয় করতে চাই। n এর মানটা 4, তাহলে আমি দেখতে চাই যে এই প্রশ্নটাতে m আর n এর মানটা কি হবে। তো কিভাবে এটা সলিউশন করতে হবে দেখো, খুব ভালো একটা প্রশ্ন। বলছে দেখো একটা সেট যার পদ সংখ্যা হচ্ছে m, একটা সেটে যদি m খানা পদ থাকে তাহলে তার সূচক সেটের পদ সংখ্যা হবে 2 টু দি পাওয়ার m, সূত্র এটা। একটা সেটে যদি n খানা পদ থাকে তাহলে তার সূচক সেটের পদ সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে হচ্ছে প্রথমটার যেটা পদ সংখ্যা আছে দ্বিতীয়টার থেকে সূচক সেটের পদ সংখ্যা বলেছে, বিয়োগ করলে বলছে 48 হবে, কারণ প্রথম সেটের সূচক সেটের পদ সংখ্যা তার মানে 2 টু দি পাওয়ার n, দ্বিতীয় সেটের সূচক সেটের পদ সংখ্যা 2 টু দি পাওয়ার n। তো প্রথম সেটেরটা দ্বিতীয় সেটের থেকে 48 বেশি, তার মানে প্রথম সেটের সূচক সেটের পদ সংখ্যা থেকে দ্বিতীয় সেটের সূচক সেটের পদ সংখ্যা বিয়োগ করলে 48 হয়। আমাকে বলছে m আর n এর মান চারটা অপশনের মধ্যে কোনটা হবে।
তো যেহেতু এটার পদ সংখ্যা বেশি, তার মানে m টা n এর থেকে বড়, তাহলে m টা যদি n এর থেকে বড় হয় তো ছোটটা কমন নিচ্ছি 2 টু দি পাওয়ার n, তাহলে এখানে 2 টু দি পাওয়ার m আছে, তাই m মাইনাস n হয়ে গেল। যদি আমরা 2 টু দি পাওয়ার n কে 2 টু দি পাওয়ার m মাইনাস n এর সাথে গুণ করি, 2 টু দি পাওয়ার n কে যদি আমরা এটার সাথে গুণ করি তাহলে কি পাবো, পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, যোগ হলে n n কেটে গিয়ে 2 টু দি পাওয়ার m পড়ে থাকবে, তো ওটাই আছে। বিয়োগ 2 টু দি পাওয়ার n কমন নিচ্ছি, তাই 1 হয়ে গেল। আর 48 কে আমরা ভাঙতে পারি এইভাবে, 12 ইনটু 4, 12 ইনটু 4 করলে 48 হয়। আচ্ছা, আমরা এমন ভাবে m আর n এর মান বের করব তুলনা করে, তাহলে এটাকে ডান দিকটাকে আমরা এরকম আকারে সাজাতে চাই, তার জন্য আমরা ডান দিকটাকে সাজাতে চাই। তো কি করে দেখো, বলছি এটাকে এরকম লেখা যাবে, 12টাকে 4টাকে লেখা যাবে 2 এর স্কয়ার, আর 12টাকে লেখা যাবে 2 এর মাইনাস 1 আমরা লিখলাম। আর এখানে আমরা কি করছি দেখো, 6 মাইনাস 2 করলে গেলে কত পাচ্ছি আমরা, 6 মাইনাস 2 করলে 4, 2 এর পাওয়ার 4 মানে 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 16, 16 থেকে একবার দিলে হচ্ছে 15, ঠিক আছে। তাহলে আমাদের এই ভাঙাটা চলবে না, তাহলে আমরা কিভাবে ভাঙবো, আমরা ভাঙবো 16 ইনটু 3 করে আমাদের ভাঙবো, এটা আমরা এইভাবে ভাঙতে গেলে আমাদের আমরা হচ্ছে না, তাহলে আমরা কিভাবে ভাঙবো, 16 ইনটু 3, যেটাকে 2 এর পাওয়ার আমরা লিখতে পারি 4, আর ইনটু 2 এর পাওয়ার মাইনাস 1 করতে হবে, আর m মাইনাস n, তাহলে n মানে তো 4 ধরেছি, তাহলে 4, এখানে যদি আমরা লিখি 6 লিখি, তো দেখো 6 থেকে 4 বিয়োগ করলে 2, 2 এর স্কয়ার করলে গেলে 4, 4 থেকে একবার দিলে 3 পেয়ে যাচ্ছি। এবার আমাদের এটা মিলে গেছে। তাহলে এইটা বাম দিকের সাথে ডান দিকটা এমন ভাবে লিখলাম, প্রথম বাংলাটা নিলাম তো হলো না, দ্বিতীয়টা এমন ভাবে নিলাম যে 2 টু দি পাওয়ার 4 মানে 16 হয়। এবার এই n এর জায়গায় এটা -4 করে দিলাম, তাহলে m এর জায়গাতে আমাকে কিছু একটা লিখতে হবে, 6 লিখলাম মনে মনে, 6 থেকে 4 বাদ দিলে যেহেতু 2 হয়, তো 2 এর স্কয়ার করলে 4, 4 থেকে একবার দিলে 3 আমরা পেয়ে যাচ্ছি, তাই এটা নিলাম। না হলে 6 এর থেকে অন্য কিছু নিতাম, না হলে এইভাবে আমাকে একটু পর্যবেক্ষণের মাধ্যমে এটা বুঝতে হবে। তাহলে যদি দুটোর মধ্যে এবার কম্প্যারিজন করি, তাহলে আমরা বুঝে গেলাম n এর জায়গায় 4 আছে আর m এর জায়গায় 6 আছে, তাহলে আমাদের দেখছি ডি অপশন যেটা আছে, m এর মান 6, n এর মান 4, দিস ইজ দ্য অ্যানসার। তাহলে এটা আমরা সঠিক উত্তরটা পেয়ে গেলাম। তাহলে একটু পর্যবেক্ষণের মাধ্যমে দেখে বুঝতে হবে। তাহলে খুব একটা ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন 3 নাম্বারটা। নেক্সট এবার 4 নাম্বার, যদি a ন্যাচারাল নাম্বারের সেট, এটা মানে কি একটু ভেঙে বলে দিই, এটা মানে হচ্ছে সেই সমস্ত পদগুলো থাকবে যাদের আকারটা হবে ax such that, যেখানে a ছিল such that, যাতে করে x belongs to ন্যাচারাল নাম্বার। এটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট। ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে 1 2 3 4 5 এরকম করে অসংখ্য পদ আছে। এই ন্যাচারাল নাম্বারের সেটটা হচ্ছে অসীম সেট। অসীম সেট কাকে বলে, যে সেটের পদ সংখ্যাটা আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না, 1 2 3 4 5 এরকম করে চলছে, অসংখ্য পদ আছে। আর যদি কোনো সেট, যেরকম আমরা প্রথম আজকের অঙ্কতে a b c d নিয়েছিলাম 5টা পদ, তাহলে সেটাকে সসীম সেট বা ফাইনাইট সেট বলে। তো যাকে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে a n একটা সেট এমন ভাবে দেওয়া আছে যাতে এই সেটের পদ সংখ্যা এই আকারে x, যাতে করে such that x belongs to natural number। আর আমাকে বলেছে হয় তবে 4n ইন্টারসেকশন 6n সেটটি সমান হবে, মানে এর ইন্টারসেকশন করলে যে সেটটি পাওয়া যাবে সেটা হবে a নাম্বার অপশন 6n, b নাম্বার অপশন 8n, c নাম্বার অপশন 12n, d নাম্বার অপশন হচ্ছে এদের কোনটি নয়। তো বলছে যে যদি এইরকম তোমাদের পরীক্ষাতে থাকে an ax such that x belongs to natural number, তো একটা শর্ট ট্রিক্স আছে। 4n ইন্টারসেকশন 6n চেয়েছে, তো এই চারটা অপশন এইরকম আকারে থাকলে গেলে এটা বের করা একটা শর্ট ট্রিক্স আছে। কিরকম শর্ট ট্রিক্স বলছে যে
ইন্টারসেকশন করতে বললে যে 4 আর 6 যে দুটো সংখ্যা আছে তাদের লসাগু করো। তো 4 আর 6 লসাগু করে দেখাচ্ছি, 2 2 4 3 2 6, তাহলে লসাগু করলে 2 * 2 * 3 মানে 4 * 3 মানে 12 হবে। লসাগু 12 হলো, তাহলে এদের এই যে 4n ইন্টারসেকশন 6n এর অ্যানসার হবে 12n। n মানে ন্যাচারাল নাম্বারের সেট এখানে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের সিটা হচ্ছে অপশনটা সঠিক। যদি পরীক্ষাতে এটা না দিয়ে এরকম সাপোজ যদি দিত, ধরো 5n ইন্টারসেকশন 11n ধরো দিয়েছে, আর an মানে বুঝিয়ে দিয়েছে যে x আর দ্যাট এক্সাম্পল ন্যাচারাল নাম্বার, তাহলে এটা অ্যানসার কি হতো 5 আর 11 এর লসাগু। তো 5 আর 11 এর লসাগু করলে 55, তাহলে 55 ন্যাচারাল নাম্বার, এটা হতো আমাদের সঠিক অ্যানসার। তো এটার ক্ষেত্রে এই প্রশ্নটার ক্ষেত্রে অ্যানসার হচ্ছে সি 12n। n মানে ন্যাচারাল নাম্বারের সেট, বাংলায় স্বাভাবিক সংখ্যার সেট। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো আজকে আলোচনা হচ্ছে। নাম্বার 4 হলো, এবার আমরা চলে যাব নাম্বার 5। নাম্বার 5 এর খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ হচ্ছে a ও b দুটি সেট হলে, a ও b দুটি সেট হলে, a ইন্টারসেকশন b তার কমপ্লিমেন্ট, c মানে কমপ্লিমেন্ট পূরক সেট বলে, সমান হবে। a ও b দুটি সেট হলে a ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট এটা সমান হবে। চারটা অপশন আমাকে দিয়েছে, a নাম্বার হচ্ছে a, b নাম্বার অপশন b, c নাম্বার অপশন 5 আর d নাম্বার অপশন হচ্ছে a ইন্টারসেকশন b তার মানে a ইন্টারসেকশন b তার কমপ্লিমেন্ট, এটা আমাকে দিয়েছে। আচ্ছা, তো আমরা কিভাবে এটার অপশনটা করব দেখো, সলিউশন বলছে a ইন্টারসেকশন b তার কমপ্লিমেন্ট। এটা করতে গেলে আমাকে সেটের যে প্রক্রিয়া রয়েছে সেগুলো জানতে হবে। তো আমি একটু তোমাদেরকে মনে করিয়ে দিই, এরকম ডি মর্গানের সূত্র আছে সেটে, যে a আর b যদি দুটো সেট হয় তাহলে ইউনিয়ন, এটাকে ইউনিয়ন বলে, তার কমপ্লিমেন্ট মানে পূরক সেট, এটা সমান হবে a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন, এটাকে ইন্টারসেকশন বলে, b কমপ্লিমেন্ট। অথবা যদি a ইন্টারসেকশন b তার কমপ্লিমেন্ট থাকে, এটা মানে a কমপ্লিমেন্ট ইউনিয়ন b কমপ্লিমেন্ট। তো এখানে আমরা দেখছি যে a লিখলাম, ইন্টারসেকশন দিলাম, এখানে a ইন্টারসেকশন b তার কমপ্লিমেন্ট এটা আছে, আর এটা ফর্মুলা a কমপ্লিমেন্ট ইউনিয়ন b কমপ্লিমেন্ট, এটা লিখে দিলাম আমরা। আচ্ছা, এবার বন্টন সূত্রও জানতে হবে। বন্টন সূত্র কি রকম ছিল, a ইন্টারসেকশন ধরো b ইউনিয়ন c এরকম আছে। তো বন্টন সূত্র বলছে এটা মানে a ইন্টারসেকশন b, ইউনিয়নটা মাঝখানে চলে আসলো a ইন্টারসেকশন c, এটা হলো বন্টন সূত্র। তো এটা যদি এখানে ফর্মুলাটা লাগাই, তাহলে a ইন্টারসেকশন a কমপ্লিমেন্ট, মাঝখানে ইউনিয়ন চলে আসলো a ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট। আচ্ছা, এবার একটা সেট a ইন্টারসেকশন a কমপ্লিমেন্ট, এটা মানে আমরা জানি একটা সেট তার সাথে যদি তার পূরক সেটের কমপ্লিমেন্ট করো তাহলে সব সময় কি হবে, হাই হবে। কারণ a কমপ্লিমেন্ট মানে হলো a সেটের পদ সেখানে থাকবে না, সেখানে সার্বিক সেটের পদ থাকে, a সেটের নয়। তাহলে এখানে a সেটের পদ আছে আর এখানে a সেটের পদ থাকবে না, তাহলে ইন্টারসেকশন মানে দুটি সেটের মধ্যে কমন, তাহলে আমরা কোনো কমন পদ পাবো না। তার মানে সেই এটা কমপ্লিট ইন্টারসেকশন করলে ফাই হবে, মানে শূন্য সেট, তাহলে ফাই ইউনিয়ন a ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট। এবার ফাই এর সাথে শূন্য সেটের সাথে একটা সেটের ইউনিয়ন করলে গেলে ওই সেটটাই পাই। তাহলে এখানে ফাই এর সাথে আমরা কার ইউনিয়ন করছি, a ইন্টারসেকশন b কমপ্লিমেন্টের আমরা ইউনিয়ন করছি, তাই আমরা পেয়ে গেলাম a ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট। তাই আমাদের বি অপশনটা সঠিক। তাহলে আমাদেরকে সেট থিওরিতে এরকম বন্টন সূত্র বা ডি মর্গানের সূত্র বা ইউনিয়ন ইন্টারসেকশন এই ধরনেরও মানে প্রক্রিয়া দিয়েও কিন্তু প্রবলেম থাকতে পারে। আমি একটা তার নমুনা দেখালাম, খুব ভালো একটা প্রবলেম। নেক্সট আমরা প্রশ্ন চলে যাব 6 নাম্বার হচ্ছে, যদি a 1,5 যদি a 1,5 হয় তখন p of a এটা সেটটা কত হবে। বলছে অপশন আমাকে দেওয়া আছে এরকম, 1 হবে, b নাম্বার অপশন হচ্ছে 5 হবে, c নাম্বার অপশন হচ্ছে 5,1,5 হবে, আর ডি নাম্বার অপশন হচ্ছে 5 হবে, 1 হবে, 5 হবে, সেটের সেকেন্ড ব্র্যাকেট
1,5 হবে, এটা মানে আসলে এ সেটটা। তো বলছে এরকম দেওয়া আছে, বলছে এ সেটটা হচ্ছে, দেখো কিভাবে সলিউশন করছি, খুব সহজ এগুলো। এ সেটটা হচ্ছে 1,5, দুটো পদ আছে এ সেটে। পি অফ এ মানে বোঝায় পাওয়ার সেট অফ এ, বাংলায় এ সেটের সূচক সেট। সূচক সেট কাকে বলে? বলছে একটা সেটের সূচক সেট মানে হলো ওই সেটের যতগুলো সাবসেট হয় তাদেরকে নিয়ে যে সেটটা, তাকে ওই সেটের সূচক সেট বলে। এবং এ সেট, তার সূচক সেটকে আমরা পি অফ এ দিয়ে লিখি। তো একটা সেটে, এ সেটে কটা পদ আছে? হচ্ছে দুটো পদ আছে স্যার, একটা 1 আর একটা 2। তাহলে ওর সূচক সেটে কটা পদ থাকবে? হচ্ছে 2 টু দি পাওয়ার, হচ্ছে কটা পদ? 2। তো 2, তো 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4টি তার সূচক সেটে পদ থাকবে। আমি দেখছি প্রথমটাতে 4টি তো নেই, একটা পদ, দ্বিতীয়টাতেও একটা পদ, তৃতীয়টাতে দেখছি যে 3টে পদ, এটা একটা, দুটো, 3টে, হ্যাঁ, আর এটাতে দেখছি 4টা। তাহলে আমাদের নিশ্চয়ই ডি নাম্বার অপশনটাই সঠিক হবে। এটা হলো শর্টকাট। আজকে আমি ভেঙে বুঝিয়ে দিই যে পাওয়ার সূচক সেট মানে কি। এ সেটের যতগুলো সাবসেট হয়, তাহলে 5 শূন্য সেট সবসময় প্রত্যেকটা সেটের সাবসেট হয়, তাই 5। একটাকে নিয়ে যদি একটা সেট করি তাহলে এটা অবশ্যই এর সাবসেট হবে। 5টাকে নিয়ে যদি করি তবুও হবে। আর এ নিজেই নিজের আবার সাবসেট, মানে 1,5টা মানে এটাকে যদি একটা সেট মনে করি, তো সে নিজেই নিজের সাবসেট হয়। তাই ডি অপশনটা হচ্ছে সঠিক। এবং গুণে দেখো 4টা, একটা, দুটো, 3টে, 4টা। ঠিক আছে। এবার অনেকে বলবে যে সাবসেট বা উপসেটটা স্যার বুঝতে পারবেন, একটু বুঝিয়ে দেন। তো আমি এটা বাইরে গিয়ে বুঝাচ্ছি। ধরো এরকম একটা সেট, ধরো এ আছে 1 2 3, আর একটা সেট ধরো বি আছে 1 2। তো হচ্ছে বি সেটটাকে আমরা এ সেটের সাবসেট বলবো। এটা হলো সাবসেটের চিহ্ন। ঠিক আছে। কেন সাবসেট বলবো আমরা? কারণ বি সেটের প্রত্যেকটা পদই এ সেটে আছে। তাই যেমন বি সেটে 1 আছে, এ সেটে আছে, 2 আছে, 2 আছে। তো একটা সেটের প্রত্যেকটা পদ যদি অন্য আরেকটা সেটে থাকে, তাহলে আমরা তাকে বলে থাকি তার সাবসেট। এটা হলো সাবসেটের চিহ্ন, এইভাবে লেখা হয় বি সাবসেট অফ এ। তাহলে এটা হয়ে গেল অ্যানসার। তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে একটা সেট দিয়ে যদি তার সূচক সেট আমাকে বের করতে বলে, আমি দেখব সেটটাতে কটা পদ আছে? দুটো। তাহলে আমি দেখব যে তার সূচক সেটে 2 টু দি পাওয়ার যতটা পদ থাকবে, 2 আছে 2, তার মানে 4টা পদ থাকবে। দেখো অপশনে কটা, কোথায় 4টা পদ আছে। দেখা গেল এরকম হতে পারে যে দুটো অপশন পেলে যেখানে 4টা পদ আছে, তাহলে কি করো? তাহলে যেভাবে শেখালাম। আর যদি দেখা গেল 4টা পদের অপশন তুমি একটাই পাও, ওটাই উত্তর। কিন্তু যদি বাই চান্স দুটো অপশন পেলে যেখানে 4টা পদ আছে, তখন কি করবে? তখন বলছে এইভাবে করতে হবে। প্রথমে 5 হবে, তারপরে প্রত্যেকটা পদকে নিয়ে হবে, তারপরে ওই সেটটা হবে, এইভাবে ভাবতে হবে। তবে 3টে পদ থাকলে গেলে তখন আবার দুটো দুটো করে নিয়েও আবার ওরও সাবসেট হবে। তো যাক, এই ছিল বিষয়। নেক্সট এবার একটা জিনিস বলার আছে, বলে দিই আরো, যে এ যদি বি এর সাবসেট হয়, তার মানে এর প্রত্যেকটা পদ বি তে আছে। এটাকে এইভাবে লেখা হয়, x belongs to a imply x belongs to b। তার মানে a সেট থেকে যে কোনো x নিয়ে নাও, x মানে পদ বোঝায়, a সেট থেকে যে কোনো পদ নাই, ওটাই যদি ইমপ্লাই করে x b তে আছে, তাহলে আমরা বলবো a আর a এর সাবসেট। আবার যদি বলি b সাবসেট অফ a মানে কি? যে কোনো পদ b থেকে যদি নিয়ে নিই, তো ইমপ্লাই করবে ওই পদটা a তে আছে, তাহলে b হচ্ছে a এর সাবসেট। এবার a যদি b এর সাবসেট হয়, b যদি a এর সাবসেট হয়, তাহলে আমরা বলে থাকি a আর b দুটো সেট সমান। তাহলে দুটো সেট a আর b সমান হওয়ার শর্ত হলো এটা হচ্ছে সাবসেট অফ b এন্ড মানে এবং bটা হচ্ছে সাবসেট অফ a। এই দুটোই হতে হবে, তাহলে a আর b সেটটা সমান। তো এই ধরনের একটা প্রশ্ন করা যায়। কি প্রশ্ন? 7 নম্বর। যদি a ও b দুটি সেট, a ও b দুটি সেট, যাতে করে সেট এবং a ইন্টারসেকশন b আর a ইউনিয়ন b সমান হলে a নাম্বার অপশন a সমান b হবে, b নাম্বার অপশন a সাবসেট অফ b হবে, c নাম্বার অপশন b সাবসেট অফ a হবে, আর d নাম্বার অপশন এদের কোনোটি নয়, এদের কোনোটি নয়, এদের কোনোটি নয়। তো বলছে কি হবে অপশন স্যার? বলছে দুটো সেট দেওয়া থাকে, তাদের যদি ইউনিয়ন আর ইন্টারসেকশন যদি সমান হয়ে যায়, ইউনিয়ন a ইউনিয়ন b আর a ইন্টারসেকশন b যদি সমান হয়ে যায় কিনা, তাহলে a আর b দুটো সেট সমান হয়ে যাবে, এ নাম্বার অপশনটা হবে। তো এটা শর্টকাটে বলা যায়, অথবা ভেন ডায়াগ্রামের মাধ্যমে লিখো। যে ধরো এটাতে দুটো সেট, একটা a আছে একটা b আছে, তো a ইউনিয়ন মানে যে পুরোটা, ইন্টারসেকশন মানে কমন টুকু বোঝায়, ইন্টারসেকশন মানে বোঝায় এই কমন টুকু,
এইটুকুটা বুঝে। আর ইউনিয়ন মানে হচ্ছে দুটোকে কম্বাইন করে। এই দুটো সমান তখনই হবে যখন আমরা এ আর বি দুটো সেটকে, এ আর বি দুটো সেটই একই হয়ে যাবে। একই হলে তাদের যদি ইন্টারসেকশন নাও তবুও গোটাটাই হবে, আর যদি তাদেরকে ইউনিয়ন নাও তবুও এই পুরো গোটাটাই হবে। তার মানে আমরা বুঝলাম যে এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন বি সমান হলে এ আর বি দুটি সেটের ক্ষেত্রে এ সমান বি, এই অপশনটা সঠিক হবে। এত হলে নিচের কোন সম্পর্কটি সত্য, এটা প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে তবে কোনটা মানে হবে আর কি। তাহলে আমরা দেখলাম এ সমান বি হবে। আরো অন্যভাবে যদি কেউ দেখতে চায় তো এইভাবেও এর প্রমাণ করা যায় যে এ আর বি সমান বা এ সাবসেট অফ বি হবে কিনা, বি সাবসেট হবে, এইভাবেও দেখা যায়। যে প্রথমে ধরো এ সাবসেট অফ বি হবে কিনা এটা চেক করতে চাই। চেক করার নিয়ম হচ্ছে যে কোনো পদ x এ সেট থেকে ধরতে হয়, দেখাতে হবে এই x টা b তে আছে। আচ্ছা, একটা পদ যদি x a তে থাকে তাহলে তার ইউনিয়নে থাকে। একটা পদ একটা সেটে থাকা মানে অন্য আরেকটা সেটের সাথে ইউনিয়ন করলে অবশ্যই থাকবে। আবার আমরা দেখছি এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন বি টা সমান, তাই এ ইউনিয়ন বি এর জায়গায় এ ইন্টারসেকশন বি লিখে দিতে পারলাম, যেহেতু এটা সমান বলা আছে তাই। এবার ইন্টারসেকশনে থাকার অর্থ একটা পদের এখানে এ এক্সটা এ ইন্টারসেকশন বি তে আছে, তার মানে এক্সটা এ তে আছে এবং বি তে আছে। তার মানে এখান থেকে আমরা শুধু এক্সটা এ তেও আছে, এক্সটা এ তেও তো ধরেছি, তার মানে এক্সটা বি তেও থাকবে। এই ইন্টারসেকশনের জন্য বলতে পারি। তার মানে আমরা এক্স ধরেছিলাম এ থেকে, দেখালাম বি থেকে, ওটাই হচ্ছে এ সাবসেট অফ বি এর ডেফিনিশন। একটু আগে বললাম একই ভাবে যদি তোমরা চেক করো তো দেখবে যে বি টাও সাবসেট অফ এ। তাহলে এ যদি বি এর সাবসেট হয়, বি যদি এ এর সাবসেট হয়, তাহলে এ আর বি টা সমান। তাই এখানকার সঠিক অ্যানসার হচ্ছে এ আর বি দুটো সেট সমান। খুবই গুরুত্বপূর্ণ এগুলো প্রশ্ন। নেক্সট 8 নাম্বার, যেটা খুব ভাইটাল প্রশ্ন হচ্ছে এ একটি সেট x such that যাতে করে 0 less than x less than or equal to a সেট দেওয়া আছে, আর আমাকে b একটা সেট দেওয়া আছে। b সেটটা হচ্ছে এরকম, b সেটটা হচ্ছে এরকম যে x such that যাতে করে 1 less than x less than 3, b সেটটা হচ্ছে 1 less than x less than 3 হলে a ইউনিয়ন b মাইনাস a ইন্টারসেকশন b এই সেটটা কি হবে? ঠিক আছে, এটা খুব ভালো একটা প্রশ্ন। তো অপশন আমাকে দিয়েছে, অপশন হচ্ছে 0,3, বি নাম্বার হচ্ছে 5 মানে কোনো কমন পদ থাকবে না, সি নাম্বার হচ্ছে 3, আর ডি নাম্বার হচ্ছে এটা শুধু 3 সেকেন্ড ব্র্যাকেট, এটা হচ্ছে তোমার 3, আর ডি নাম্বার অপশনটা হচ্ছে এরকম একটু স্টাইল করে দেওয়া আছে 0,1 থার্ড ব্র্যাকেট ইউনিয়ন 2, এটির মধ্যে কোনটা হবে এটা আমাকে দেখতে হবে। তো খুব ভালো প্রশ্ন। এরকম যদি দেওয়া থাকে এ আর বি দুটো সেট দেওয়া থাকে আর দিয়ে যদি বলে যে এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি বের করো, বা শুধু এ ইউনিয়ন বি বের করো, বা শুধু এ ইন্টারসেকশন বি বের করো, তাহলে কি করে করবো? তো চলো শুরু করা যাক। দেখো সলিউশন কি করে করবো। তো বলছে এটা করার জন্য আমরা এরকম করে করতে পারি। বলছে এ সেট যেটা আছে বা লিখি সেই সমস্ত x থাকবে যাতে করে 0 less than x less than equal to 2। তার মানে এটা বোঝাচ্ছে যে এই এ সেটের পদগুলো হলো সেই সমস্ত x যারা 0 থেকে বড়, 2 এর সমান বা ছোট যে কোনো বাস্তব সংখ্যা। আর বি সেটে কারা আছে? সেই সমস্ত x যারা 1 থেকে 3 এর মধ্যে যে কোনো বাস্তব সংখ্যা, 1 এর থেকে বড় 3 এর থেকে ছোট। তো আমি ধরো এ ইউনিয়ন বি বের করতে চাই, আলাদা এটাও পরীক্ষা আসতে শুধু এটাই অপশন বের করতে বলতে পারে, বা এ ইন্টারসেকশন বি, কিন্তু আমাদেরকে যেটা রিকোয়ার্ড বের করতে বলেছে ওটাটাই বের করতে। প্রথমে এ ইউনিয়ন বি কি করে বলছে একটা ছবি সংখ্যা রেখার সাহায্যে এটা আমরা অ্যানসার করে দেবো। কি করে বলছে এ সেটটাতে কার আছে? দেখো 0 2 1 3 দিয়ে আছে, তাহলে 0 এটা ধরলাম, এটা 1 ধরলাম, এটা 2 ধরলাম, এটা 3 ধরলাম। ঠিক আছে, এটা আরো বাড়িয়ে দিলাম। তো প্রথমটা আছে এ সেটটা হচ্ছে 0 থেকে বড়, তো 0 থেকে বড় 2 এর সমান বা ছোট, সমান বলেছে তাই থার্ড ব্র্যাকেট দিলাম, সমান বা ছোট। তার মানে এই যে দাগটা সংখ্যা রেখার উপরে এরকম দিলাম, এই পুরোটা এ সেটের পদ, এ সেটটা বোঝাচ্ছে। বি সেটটা কি? 1 থেকে 3 এর মধ্যে, মানে 1 এর থেকে বড় 3 এর থেকে ছোট, এটা হচ্ছে বি সেটটা বোঝাচ্ছে। তাহলে এ ইউনিয়ন বি মানে কি? এ তে থাকলেও থাকবে, বি তে থাকলেও থাকবে, কিন্তু ডবল লেখা যাবে না।
তো দেখো তো এ তে থাকে তো 0 থেকে 1 এতে আছে, আবার 1 থেকে 3 পর্যন্ত এতে বি তে আছে। তাহলে আমরা বলতে পারি যে 0 থেকে ইউনিয়ন করলে 0 থেকে 3 পর্যন্ত হবে তাদের ইউনিয়ন। আবার আমি বুঝাচ্ছি, এতে দেখো আছে 0 থেকে 2 পর্যন্ত আছে, তো এরও এ ইউনিয়ন দিতে থাকবে, আবার 1 থেকে 3 পর্যন্ত এরও এ ইউনিয়ন দিতে থাকবে। তাহলে এ ইউনিয়ন দিতে থাকবে কারা, বলছে 0 থেকে 3 পর্যন্ত সবাই যাবে, মানে 1 এখানে ছিল না কিন্তু এটার ক্ষেত্রে 1 পড়ে যাচ্ছে তাই। আচ্ছা, এ ইন্টারসেকশন বি মানে কি, এ আর বি এর মধ্যে কমন, দেখো তো কমন কি আছে, এইটুকুটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে কমন হচ্ছে 1 থেকে শুরু করে এই 2 পর্যন্ত, মানে 1 থেকে শুরু করে 1 হবে না কারণ এখানে 1 নেই তাই, আর 2 পর্যন্ত, কারণ 2 এর পর থেকে তো এটা এ সেটে নেই, আবার 2টা এর মধ্যে পড়ছে তাই 2টা কমনের মধ্যে থাকবে, মানে 2টা এ সেটও আছে বি সেটও, তাই থার্ড ব্র্যাকেট। তো বের করে নিলাম এগুলো। এবার বলছে আমাকে যে এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি, মানে এই এ ইউনিয়ন বিটা আমরা পেয়েছি 0, 3 আর মাইনাস 1, 2 থার্ড ব্র্যাকেট। তো বলছে যে এটা একটা সেট, এটা একটা সেট, দুটি মাইনাস মানে এখানে বিয়োগ বলতে দুটি সেটের অন্তর বোঝাচ্ছে। কিরকম দুটি সেটের অন্তর, ধরো এ মাইনাস বি, এটা মানে কি, এটা মানে হলো এমন একটা সেট যার পদ সংখ্যা এ এর পদ দিয়ে গঠিত কিন্তু বি এর পদ বাদ দিয়ে, মানে দেখা গেল এ সেটে ধরো 2 আছে, বি সেটেও 2 আছে, তাহলে আমরা 2 নিতে পারবো না। একটা উদাহরণ দিচ্ছি, ধরো এ হচ্ছে 1, 2, 3 আর বি সেটে ধরো আছে 3, তাহলে এ মাইনাস বি কি হবে জানো, এ মাইনাস বি হবে এ এর পদ সংখ্যা, বলছে 1 কে নিতে পারবো, যে নিতে পারবো বি তে নেই, 2 বলছে নিতে পারবো, যে 3 এ সেটে আছে কিন্তু বি তে আছে তাই নিতে পারবো না। তার মানে এ মাইনাস বি হলো এ এর পদ সংখ্যা, মানে এ থেকে নিতে হবে এ এর পদগুলো থাকবে কিন্তু যেগুলো বি তে থাকবে ওগুলো বাদ দিয়ে। তাহলে এটাতে দেখো ছবিতে একটু বুঝতে চাই যে এটা কোথায় পড়ছে, আমি একটু ছবি আঁকছি। ধরো 0, 3, এটা হচ্ছে 0, 3 আর 1, 2, 1, 2, তো 1, 2 মানে হচ্ছে এইটা, এটা সেট হচ্ছে 1, 2 আর 0, 3 মানে এই পুরোটা। তো 0, 3 এর পর 1, 2টাকে বাদ দিতে হবে, তাহলে বাদ দিলে কারা থাকবে দেখো 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত এরা থাকবে, আবার 2টা তো এর মধ্যে আছে তো ওটাও বাদ দিতে হবে, তো 2 থেকে 3 পর্যন্ত, 2 কে বাদ দিয়ে তার মানে 2 থেকে 3 পর্যন্ত, তো এটাও থাকতে পারে এটাও থাকতে পারে, এটা সেট মানে এটা থেকে এটা বাদ দিলে, ওই জন্য ইউনিয়ন এটা অথবা এটা, এই দুটো মিলে হচ্ছে এটা সেট মাইনাস এটা সেট, তার মানে আমরা পেয়ে যাচ্ছি ডি অপশনটা সঠিক। খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। নেক্সট, খুব ভালো একটা এমসিকিউ। নেক্সট হচ্ছে এবার 9 নাম্বার, বলছে n of a equals to 10, n of b equals to 5, n of a equals to 10, n of b equals to 5 হলে n of a union b এর সর্বনিম্ন, এর সর্বাধিক ও সর্বনিম্ন, এর সর্বাধিক n of a union b এর সর্বাধিক ও সর্বনিম্ন মান হবে, এ নাম্বার অপশন হচ্ছে 15, 10, বি নাম্বার অপশন হচ্ছে 10, 5, সি নাম্বার অপশন হচ্ছে 15, 5, ডি নাম্বার অপশন এদের কোনোটি নয়, এদের কোনোটি নয়। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধরো আমাকে এটা পরীক্ষাতে আসবে যে এর পদ সলিউশন, এর পদ সংখ্যা, n অফ a মানে a সেটের পদ সংখ্যা সেটা হচ্ছে 10, n অফ b মানে হচ্ছে b সেটের পদ সংখ্যা সেটা হচ্ছে 5। আমাকে যদি এরকম প্রশ্ন আসতে যে n অফ a ইউনিয়ন b এটা সেটের পদ সংখ্যা, এর একটা ফর্মুলা আছে, ফর্মুলা কি, n অফ a প্লাস n অফ b মাইনাস n অফ a ইন্টারসেকশন b, এটা মানে হচ্ছে 10, এটা মানে হচ্ছে 5 বিয়োগ। এবার যদি আমাকে ধরো শুধু n অফ a ইউনিয়ন b বের করতে বলতো, আর এটার মান ধরো দেওয়া থাকতো ধরো 5 বা 7,
এখানে বসিয়ে দিয়ে যোগ বিয়োগ করে যেটা অ্যান্সার হবে সেটাই n অফ a ইউনিয়ন b এর মান। কিন্তু আমাকে বলেছে n অফ a ইউনিয়ন b মানে a ইউনিয়ন b সেটের পদ সংখ্যা তার সর্বাধিক আর সর্বনিম্ন মান। আচ্ছা দেখো তো সর্বাধিক মান এই যে a ইন্টারসেকশন b এর পদ সংখ্যা, এটার মানটা কি হতে পারে? সব থেকে যদি কম হয় তো 0 হবে। তো যদি এখানে 0 বসাই তাহলে 10 আর 5 যোগ করে কত হয়ে যায়? 15। তো এটাই হচ্ছে সর্বাধিক মান, কারণ 0 এর পরে ধর এটার মান 1 হয় 15 থেকে কমবে, 2 হলে গেলে 15 থেকে কমবে, তার মানে সব থেকে বেশি কত হবে? 15। আর সব থেকে কম বলছে এটা a ইন্টারসেকশন b এর পদ সংখ্যাটা সব থেকে যদি বেশি হয় তো এটার মান সব থেকে কম হবে। কেমন স্যার? ধরো a ইন্টারসেকশন b, a সেটে আছে 10টা পদ, b সেটে আছে 5টা পদ, তাহলে তাদের কমন খুব জোর হতে গেলে 5টা বেশি হবে না, কারণ a সেটে 10টা, b সেটে হচ্ছে 5টা, তাহলে তাদের মধ্যে যদি কমন করো তাহলে কমন থাকলে গেলে খুব জোর যেটা কম সেট তার সবটা পদ ওই সেটের সাথে একই হতে পারে। তাই সব থেকে যদি তাদের ইন্টারসেকশনের সব থেকে বেশি পদ থাকে তো 5টা, তাহলে এটার মান যদি আমরা 5 মনে করি ধরো, তাহলে 10 + 5 - 5, তাহলে কত হয়ে যাচ্ছে? 10। তো এটা সব থেকে কম মান মানে সর্বনিম্ন মান। তাহলে সর্বাধিক মান হচ্ছে 15 আর সর্বনিম্ন মান হচ্ছে 10। তার মানে এই অপশনটা সঠিক। এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় হয়তো শুধু সর্বাধিক মান চাই, সর্বাধিক মান চাইলে গেলে এটা সমান 0 করে দিবা, n অফ a ইন্টারসেকশন b এটার মানটাকে 0 করে যেটা পাবো ওটাই সর্বাধিক মান। আর যদি n অফ a ইউনিয়ন b এর সর্বনিম্ন মান চাই তাহলে এটার মানটা তোমরা বসাবা n অফ a আর n অফ b এর মধ্যে যেটা কম দেওয়া আছে 5 এখানে কম, ওটা বসিয়ে দিলে গেলে তুমি সর্বনিম্ন মান পেয়ে যাবে। এটা হলো শর্টকাট, খুবই ইম্পর্টেন্ট। আর যদি শুধু n অফ a ইউনিয়ন b এর মানটা তোমাকে পরীক্ষাতে চাই তো এটা হচ্ছে ফর্মুলা, তবে সেক্ষেত্রে হয়তো প্রশ্নতে n অফ a ইউনিয়ন b এটার ইন্টারসেকশন b এটার মান তোমাকে দেওয়া থাকতে পারে, সেভাবেও তুমি করতে পারো। নেক্সট, খুবই ভাইটাল প্রশ্ন নাম্বার 10। এটা প্রশ্ন আছে খুব গুরুত্বপূর্ণ, আমি প্রশ্নটা সম্পূর্ণ লিখবো না, মুখে বলে দিচ্ছি। একটা শ্রেণীতে 30 জন ছাত্র আছে, যাদের মধ্যে 12 জন গণিত, 16 জন পদার্থবিদ্যা এবং 18 জন রসায়ন নেই। যদি 30 জনের প্রত্যেককে কমপক্ষে একটি বিষয় নেই এবং কোনো ছাত্রই 3টি বিষয় না নেই, তবে যতজন ছাত্র 2টি বিষয় নেই তার সংখ্যা হলো। 4টা অপশন দেওয়া থাকবে, তার সংখ্যা বের করতে। আবার বলছি, একটা শ্রেণীতে টোটাল স্টুডেন্ট হচ্ছে 30 জন, যাদের মধ্যে 12 জন হচ্ছে গণিত, 16 জন পদার্থবিদ্যা, 18 জন রসায়ন নিয়েছে। 30 জনের প্রত্যেকেই কমপক্ষে একটা করে বিষয় নিয়েছে, কোনো ছাত্রই 3টি বিষয় নেই, মানে 3টি বিষয় কোনো ছাত্রই নেই, তবে যতজন ছাত্র 2টি বিষয় নেই তার সংখ্যা হবে। তো এটা কিরকম করে? ধরো যে গণিত নিয়েছে তার সেটটা, যতজন ছাত্র নিয়েছে তাদের সেটটা হচ্ছে A, এটা হচ্ছে গণিত যারা নিয়েছে। আর B হচ্ছে যারা পদার্থবিদ্যা নিয়েছে তাদের সেটটা হচ্ছে B সেট, সেই সকল ছাত্রের। আর C সেটটা হচ্ছে যারা রসায়ন বিদ্যা নিয়েছে তাদের সেটটা হচ্ছে C সেট। তো A সেট মানে গণিত নিয়েছে n অফ a মানে A সেটের পদ সংখ্যা, মানে গণিত নিয়েছে এমন ছাত্রের সংখ্যা হচ্ছে 12 জন। পদার্থবিদ্যা মানে n অফ b মানে পদার্থবিদ্যা নিয়েছে এমন সেটের ছাত্রের সংখ্যা হচ্ছে 16 জন। আর রসায়ন নিয়েছে এমন ছাত্রের সংখ্যা হচ্ছে 18 জন। কি করলাম? মানে গণিত নিয়েছে সেই সকল ছাত্রের সেটটাকে ধরলাম A, যারা পদার্থবিদ্যা নিয়েছে তাদের ছাত্রের সংখ্যাটাকে ধরলাম B, আর যারা রসায়ন নিয়েছে তাদের ছাত্রদেরকে নিয়ে যে সেটা C নাম দিলাম। তো আমাদের প্রশ্নতে বলছে যে গণিত নিয়েছে 12 জন, তাহলে n অফ a সেখানে 12 জন হবে, মানে A সেটের পদ সংখ্যাটা, B সেটের 16, C সেটের 18 জন। আমাকে বলছে তারা কমপক্ষে একটা বিষয় নিয়েছে, টোটাল স্টুডেন্ট 30 জন, তারা কমপক্ষে একটা বিষয় নিয়েছে। তো A ইউনিয়ন B ইউনিয়ন C মানে সেটা বোঝাচ্ছে কত? 30 জন। A ইউনিয়ন B ইউনিয়ন C মানে যারা A B C তিনটে সেটের মধ্যে কমপক্ষে একটা সেটে অবশ্যই বিলং করবে, তো সেরকম সংখ্যা করেছে 30, তাই এটা সমান 3। আর বলছে তার কোনো স্টুডেন্টই তিনটে সাবজেক্ট নেই, মানে তিনটে পদার্থবিদ্যা গণিত রসায়ন কোনো ছাত্র তিনটে সাবজেক্ট বিষয় নেই, তাহলে তার সংখ্যাটা 0 হয়ে গেল। আমাকে প্রশ্ন বলেছে যতজন 2টি বিষয় নিয়েছে তার সংখ্যা আমাকে বের করতে হবে, যতজন ছাত্র 2টি বিষয় নেই তার সংখ্যাটা। তো তার মানে আমাকে কিসের মান বের করতে হবে জানো? আমাকে বের করতে হবে n অফ b ইন্টারসেকশন c, মানে b আর c নিতে পারে, প্লাস হয়তো c আর a নিল, মানে অথবা
নিতে পারে এ আর বি নিতে পারে। এটার সংখ্যাটাই আমাকে চেয়েছে। তো কি করে বের করব? বলছে এই যে n অফ a ইউনিয়ন b ইউনিয়ন c দেখছো না, এর ফর্মুলা আছে। ফর্মুলা হচ্ছে na প্লাস nb প্লাস nc হ্যাঁ মাইনাস n of a intersection b intersection c plus n of b intersection c plus n of c intersection a plus n of a intersection b। এটা হচ্ছে ফর্মুলা। এটা সমান এটা হচ্ছে n of a ইউনিয়ন b ইউনিয়ন c এর ফর্মুলা। তো এটা মানে আমরা কত পেলাম? 30 পেয়েছি। এবার মানগুলো বসিয়ে দাও। n a মানে 12 প্লাস 16 প্লাস 18 এটা পেলাম। এটার মানটা আমরা পেয়েছি 0। হ্যাঁ আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি এই জায়গাটাতে এটা হবে প্লাস, এগুলো মাইনাস হবে। হ্যাঁ এগুলো মাইনাস চিহ্ন ফর্মুলাটাতে, তাহলে এগুলো মাইনাস মাইনাস মাইনাস, তাহলে তাহলে এই 30টা এদিকে আসতে গেলে কি হয়ে যাবে? -30, আর ডান দিকে এগুলো মাইনাস চিহ্ন চলে যাচ্ছে। তাহলে n of b intersection c plus n of c intersection a plus n of a intersection b। তো এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কত হচ্ছে? 12 16 আর 18 দেখে নাও। 12 16 আর 18 8 16 1 2 3 4 46। তাহলে 46 হচ্ছে এটা, বিয়োগ 30, 46 তে 30 বাদ দিলে 16। তাহলে এইটার মান আমরা পেয়ে গেলাম 16। তার মানে যতজন দুটি বিষয় পায় তার সংখ্যা হচ্ছে 16। তো এটা আমি প্রশ্নটা এরকম ছিল। আর একবার প্রশ্নটা বলে দিই যে স্টুডেন্ট হচ্ছে যে 30 জন ছাত্র, তার মধ্যে গণিত নিয়েছে 12 জন, পদার্থবিদ্যা 16 জন, রসায়ন হচ্ছে 18 জন, এবং তারা কমপক্ষে একটি বিষয় নিয়েছে। তার মানে n of a ইউনিয়ন b ইউনিয়ন c এটা বোঝে, এটা মানে 30 জন। আর কোন ছাত্রই তিনটে বিষয় নেই, তার মানে n of a ইন্টারসেকশন b ইন্টারসেকশন c এটার মান হচ্ছে 0। আমাকে প্রশ্ন বলেছে যে যতজন দুটো বিষয় নিয়েছে, তার মানে b ইন্টারসেকশন c মানে b আর c নিতে পারে পদার্থবিদ্যা রসায়ন, অথবা c আর a নিতে পারে, অথবা a আর b, মানে এটা প্লাস এটা এর স্টুডেন্ট সংখ্যা, ছাত্র সংখ্যাটা চেয়েছে। তো আমরা n of a ইউনিয়ন b ইউনিয়ন c এটা সূত্র, এখানে প্লাস, এগুলো বাকি মাইনাস, সমান হচ্ছে এটা হচ্ছে সূত্র n of a ইউনিয়ন b ইউনিয়ন c এটা মানে 30। তারপরে এখান থেকে n of a n of b n of c এর মানগুলো বসালাম। 30টা এদিকে আসলো মাইনাস দিন, মাইনাসগুলো ওইদিকে নিয়ে গেলাম, ক্যালকুলেশন করে 16 পেলাম। তার মানে এটার মান আমরা পেলাম 16। তার মানে যতজন দুটো বিষয় নিয়েছে তা এমন ছাত্রের সংখ্যা হচ্ছে 16 জন। তাহলে 16 যদি এই অপশনে থাকে, সেই এই অপশনটাই হচ্ছে সঠিক। তো এই হচ্ছে 10টা সেট তথ্য থেকে খুবই তোমাদেরকে গুরুত্বপূর্ণ পরীক্ষামুখী প্রশ্ন এক নাগাড়ে করানো। তোমরা আশা করছি ওগুলো দেখবে, ভালো লাগবে, বুঝতেও পারবে। ঠিক আছে, কোনো জায়গায় অসুবিধা হলে, সমস্যা হলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এবং পাশাপাশি আমার চ্যানেলে তোমরা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে, করে পাশে থেকো। আমরা ফার্স্ট সেমিস্টারে প্রত্যেকটি অধ্যায় থেকে যতদূর সম্ভব পরীক্ষামুখী প্রশ্নগুলোর আমরা সমাধান করব, যাতে করে তোমাদের পরীক্ষায় কোনো রকম অসুবিধা না হয়। তোমাদের 40টা এমসিকিউ থাকবে পরীক্ষাতে ফার্স্ট সেমিস্টারে গণিত বিষয়ে, তার মধ্যে সেট তত্ত্ব থেকে 4টা এমসিকিউ থাকবে। তো সম্ভাব্য পরীক্ষামুখী এমসিকিউগুলো করলাম এই ধরনের, বা এগুলোই পরীক্ষাতে তোমাদের থাকতে পারে। সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো, এবং মন দিয়ে ভিডিও দেখো এবং প্র্যাকটিস করো।